মহাকুম্ভের খবর দিয়ে শুরু করব, কারণ মহাকুম্ভে পুণ্য স্নানে গিয়ে মৃত্যু হয়েছে বাংলার 5 জন পুণ্যার্থীর। বীরভূমের আরও একজন পুণ্যার্থী মারা গেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। প্রতিটা ক্ষেত্রেই অভিযোগ যে ময়না তদন্ত না করে ডেথ সার্টিফিকেট না দিতেই মৃতদেহ ফেরানো হচ্ছে তাদের পরিবারকে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আইনজীবী মহলের ব্যাখ্যা যে এই পদক্ষেপ সম্পূর্ণরূপে বেআইনি। বিষয়টা নিয়ে সরগরম হয়েছে বঙ্গ রাজনীতি। মৃতদেহ যে পরিবারকে ফেরানো হয়েছে সেই ডিক্লারেশনের নিচে সই বাসন্তী পোদ্দারের ছেলের। বললো 7 থেকে 10 দিন পরে আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হবে। কেন? কারণটা কিছু বললো না? কোনো কারণ না, পঞ্চনামা রয়েছে, সব পাঠাবে। ডাক্তাররা বলছে পুলিশকে দিতে, পুলিশ বলছে একে বলতে, তারপরে আমাকে ডাক্তার বলে একটা আছে বলে আপনি তুই এটা নিয়ে দেবেন ছবিটা। গল্ফ গ্রিনের বাসন্তী পোদ্দারের পরিবারই শুধু নয়, এই একই অভিজ্ঞতা পশ্চিম মেদিনীপুরের শালবনির উর্মিলা ভূঁইয়া, মালদহের অমিয় সাহা, পশ্চিম বর্ধমানের জামুরিয়ার বিনোদ রুইদাসের পরিবারেরও। কাগজপত্র কিছু দেয়নি, ওখানে কোনো ব্যবস্থা নেই। কি দিবে কাগজপত্র? হাসপাতাল থেকে কোনো কাগজ দেয়নি? কোনো কাগজ যেতে যাই, এতে যাই, বডিলে যাই, বডিলে যাই। পোস্টমর্টম কিছু আমার কাগজ কিছু দেয়নি। না আমার কিছু করছে। হ্যাঁ বললাম, আমি পোস্টমর্টম বলছে কিছু হবে না, বলছে তোমার কি কারো পোস্টমর্টম না কিছু না, ওনার একটা কাগজ দিয়েছেন, এবারে বলেছে এখানে দেখালে ওটাই করবেন। না, ওখানে এসব কিছু করেন। শুনলেন অভিযোগগুলো? উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বাঙালি পুণ্যার্থীদের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, অথচ ময়না তদন্ত না করে ডেথ সার্টিফিকেট না দিয়ে মৃতদেহ ফিরিয়ে নিয়ে যেতে কার্যত বাধ্য করা হয়েছে পরিবারের সদস্যদের। আইনজীবী মহলের ব্যাখ্যা, এই ধরনের পদক্ষেপ একেবারেই বেআইনি। যদি আনন্যাচারাল ডেথ হয়, যে কোনো জায়গাতেই হয়, নিয়ম হলো তার পোস্টমর্টম করতে হবে। কিন্তু আপনি তো জানতে পারছেন না সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা কীভাবে মারা গেলেন, তাই জন্য পোস্টমর্টমটা ম্যান্ডেটারি। এবং এটা অবাক হচ্ছে যে কী করে একটা অন্য রাজ্যে মারা গেল উইদাউট পোস্টমর্টম ছাড়া পরিবারের হাতে দেহ দিয়ে দিচ্ছে কি করে, এবং এটা তো বেআইনি। স্বাভাবিকভাবেই এই ইস্যুকে কেন্দ্র করে বঙ্গ রাজনীতি উথাল পাথাল। যোগী প্রশাসনের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে সুর চড়াচ্ছে তৃণমূল। যারা মৃত্যু হয়েছে তাদের তারা কম্পেনসেশন পাবে, যারা কম্পেনসেশনটা না পায় তার জন্য কোনো পোস্টমর্টম করছে না, রেজিস্ট্রেশনও করছে না। অপদার্থতার চূড়ান্ত যে জায়গায় চলে গেছে মোদিজি এবং আদিত্যনাথ যোগীজি, এ ভারতবর্ষের জন্য লজ্জা। তৃণমূলের এই রাজনীতিতে পশ্চিমবঙ্গের মানুষের উপরে কোনো প্রভাব ফেলছে না। পরিবার নিঃসন্দেহে শোকসন্তপ্ত পরিবার, তারা কিছু বলতে পারেন। পশ্চিমবঙ্গের যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে, আমার পার্টি আমরা দায়িত্ব নিচ্ছি সেই পরিবারের পাশে দাঁড়াতে। আমরা ব্যবস্থা করব তাদের যা ক্ষতিপূরণ থেকে শুরু করে, জীবন তো ফিরিয়ে দেওয়া যাবে না। জোরালো প্রশ্ন উঠছে, অস্বাভাবিক মৃত্যু হলেও ময়না তদন্ত না করে ডেথ সার্টিফিকেট ছাড়া কেন মৃতদেহ হস্তান্তর করে দিল যোগী আদিত্যনাথের প্রশাসন? মৃতের সংখ্যা ধামাচাপা দেওয়ায় অভিসন্ধি নয় তো? প্রশ্ন বিভিন্ন মহলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কুম্ভ সংক্রান্ত বড়সড় প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে, কারণ কুম্ভে বিপর্যয়ে নিহতদের ময়নাতদন্ত না করেই কেন দেহ হস্তান্তর করা হলো? ঠিক এই প্রশ্নে বিরোধী দলগুলির অভিযোগ যে মৃতের সংখ্যা গোপন করতে সচেষ্ট হয়েছে যোগী সরকার। বাস্তবে সেখানে ঘটেছেটা কি তা জানতে TV9-এর প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন প্রয়াগরাজের মেডিকেল কলেজের মর্গে। দেখুন ঠিক কি অভিজ্ঞতা হলো আমাদের।
কুম্ভে নিহত পুণ্যার্থীদের ময়নাতদন্ত না করে ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ হস্তান্তরের অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ প্রশাসনের বিরুদ্ধে। আইনজ্ঞ মহলের ব্যাখ্যা, এ কাজ বেআইনি। তাহলে কেন যোগী সরকার এই কাজ করছে? মৃতের সংখ্যা গোপন রাখাই কি উদ্দেশ্য? হাটে হাড়ি ভেঙেছেন উত্তরপ্রদেশের পর্যটনের প্রমোটার তানিয়া মিত্তল। कम से कम वहाँ पे 30-40 लोग तो मरे ही थे, कम से कम। और अभी भी मैं सिर्फ इसलिए कैमरा पे आई हूँ कि उन बच्चों को जो खो गए हैं या जो लोग मर गए उन्हें कुछ मुआवजा मिल जाए, उनका घर चल जाए, क्योंकि उनके माँ बाप तो रहे ही नहीं ना, मेरे हाथों में ही नहीं रहे। मैं जिसमें क्या झूठ बोलूँ जब मेरे हाथ में ही लाश है। কুম্ভ মেলায় পদপিষ্ট হওয়ার ঘটনার পরের দিন সন্ধে উত্তরপ্রদেশ পুলিশ দাবি করে বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন 30 জন, হাসপাতালে চিকিৎসাধীন 90। অনেকে মনে করিয়ে দিচ্ছেন পুলিশের পরিসংখ্যান দেওয়ার আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিংবা তার প্রশাসনের কেউ নন। সর্বপ্রথম প্রধানমন্ত্রী পুণ্যার্থীদের মৃত্যু সংবাদ নিশ্চিত করে পরিজনদের সমবেদনা জানান। তারও অনেক পরে পরিসংখ্যান দেন কুম্ভের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক। বাস্তব ছবিটা তুলে ধরতে এদিন প্রয়াগরাজের মর্গে ভিড় করা পরিজনদের সঙ্গে কথা বলতে যান TV9 নেটওয়ার্কের প্রতিনিধি। কিন্তু সেখানে কি হলো দেখুন। 24 मृतकों की लिस्ट है। 30 लोगों का आंकड़ा सरकार के द्वारा जारी कर दिया गया है। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। हाथ क्यों पकड़ रहे हैं आप? हाथ क्यों? आप धक्का क्यों देंगे? धक्का क्यों देंगे? अरे आप ये अरे इधर दिखाओ जरा, इधर दिखाओ कैमरा। अरे कैमरे में हाथ क्यों लगाओ? कैमरे में आप हाथ लगाएंगे कैसे? कैसे ये छेड़छाड़? हम डेड बॉडी के पास गए हैं, हम लिस्ट नहीं दिखा सकते हैं, हम लिस्ट नहीं दिखा सकते हैं। ये पाकिस्तान है, ये डेमोक्रेसी नहीं है। छिपा रहे हो, आंकड़ों को छिपा रहे हो। अपना परिचय बताइए, अपना परिचय बताइए। अरेस्ट करिए मुझे, मुझे अरेस्ट करिए। दरोगा जी मुझे अरेस्ट करिए, अरेस्ट करिए, अरेस्ट करिए, अरेस्ट करिए मुझे, अरेस्ट करिए, अरेस्ट करिए मुझे, अरेस्ट करिए मुझे, मुझे अरेस्ट करिए, करिए मुझे अरेस्ट करिए। मैं यही खड़ा हूं। वो स्वास्थ्य विभाग के अधिकारी जो मुझे धक्के मारकर बाहर निकाल रहे हैं क्योंकि वो सच नहीं दिखाना चाहते। वो जिसने धमकी दी उसका नाम क्या था? आपको कौन धमकी देगा? आपके सामने धमकी दी, आपने सामने हमें हाथ पकड़ के बाहर किया, आपके सामने हमें अरेस्ट करने की धमकी दे रहा था। TV9 भारतवर्ष सच दिखाता रहेगा। यही खड़े हैं सर, यही खड़े रहेंगे, कहीं नहीं जाएंगे, सच दिखाते रहेंगे। প্রশ্ন উঠছে আগাগোড়া কি এই বিপর্যয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল যোগী প্রশাসন? সেই চেষ্টা কি এখনো চলছে? जिन लोगों की जान गई है भगदड़ में, सरकार संख्या छिपा रही है। और सरकार इसलिए संख्या छिपा रही है क्योंकि उन्हें मुआवजा न देना पड़े। इंडिया एयरलाइंस यूनाइटेड ढंग से महंगाई, बेरोजगारी जो कुंभ मेले में हुआ है, इन सारे मुद्दों को हम उठाएंगे। শুধু অখিলেশই নয়, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এক সুরে অভিযোগ যোগী সরকার শুরু থেকেই মৃতের সংখ্যা গোপন করার চেষ্টা করছে। এখন তো সরকারি ফিগার দিতে পারে, কখনো বলছে 30 জন, কখনো বলছে 40 জন। আমি যতটুকু দেখেছি শুনেছি ওখানকার যে কোনো সাংবাদিকের সাথে আমার কথা হয়েছে, সংখ্যাটা 100 পেরিয়ে গেলেও অবাক হওয়ার কিছু নেই। এরকম ঘটনা যদি বাংলায় ঘটতো, ঈশ্বর সর্বশক্তিমান না করে কোনোদিন ঘটুক, যদি ঘটতো তাহলে এতক্ষণ রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলতো। পোস্টমর্টম করলো না, ক্ষতিপূরণের বন্দোবস্ত করার জন্য ডেথ সার্টিফিকেট করলো না, ধামাচাপা দেওয়ার জন্য সংখ্যাকে গোপন রাখার জন্য ব্যবস্থা করলো। ক্রিমিনাল অফেন্স। রাজ্য সরকারের উচিত ক্রিমিনাল অ্যাকশন নেবার মতন করে আদালতের কাছে হাজির হওয়া। মক্কার থেকে বেশি লোক যাচ্ছে হিন্দুদের পুজো পার্বণে, আমাদের বিরোধীদের তো জ্বলবেই, সেটা জ্বলছে। পৃথিবীর সব থেকে বেশি লোক ওখানে জমা হচ্ছে, এই রেকর্ডটা কেন হিন্দুদের নামে থাকবে? এই জন্যই অখিলেশ প্রসাদ যাদবের বুকে ব্যথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে ব্যথা, তৃণমূলের বুকে ব্যথা। কিচ্ছু লুকোনোর বিষয় নেই। বিতর্কের আবহেই এদিন কুম্ভের ঘটনাস্থলে পরিদর্শন করে 3 সদস্যের বিচার বিভাগীয় কমিশন। অন্যদিকে কুম্ভে আগত পুণ্যার্থীদের খাবারে পুলিশের ছাই ঢেলে দেওয়ার যে ভিডিও ভাইরাল হয়েছিল তা খতিয়ে দেখে অভিযুক্ত পুলিশ অফিসার ব্রিজেশ তিওয়ারিকে সাসপেন্ড করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত, সেই সীমান্তে বাড়ছে বারুদের গন্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চাঞ্চল্যকর রিপোর্ট BSF-এর।
শেষ 6 মাসে 668 রাউন্ড গুলি চালিয়েছে বিএসএফ। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে সীমান্তে প্রতিকূলতা এবং শত্রুতা বাড়ছে। অনুপ্রবেশ রুখতে আত্মরক্ষায় গ্রেনেড গুলি চালাতে হচ্ছে জওয়ানদের। বর্ডারের পরিস্থিতি কি আরো খারাপ হবার আশঙ্কা রয়েছে? বাংলাদেশ থেকে আসছে উস্কানি, লাগাতার অনুপ্রবেশ, সীমান্ত লাগোয়া গ্রামে চুরি, ছিনতাই, বিএসএফ এর উপর হামলা। ভারত পাকিস্তান সীমান্তের যে অশান্ত ছবির সঙ্গে পরিচিত আমরা ইউনূস জমানায়, সেটাই কি তৈরি হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডারে? ফেব্রুয়ারির ৩য় সপ্তাহে বিজিবি ও বিএসএফ এর ডিজি পর্যায়ের বৈঠক। তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে দেওয়া বিএসএফ এর রিপোর্টে অশনি সংকেত। রিপোর্ট বলছে গত 6 মাসে বিএসএফকে 668 রাউন্ড গুলি চালাতে হয়েছে, বিভিন্ন রকম গ্রেনেড ব্যবহার করতে হয়েছে 297টি, অনুপ্রবেশ ও বাহিনীর উপর হামলা ঠেকাতে শক্তি প্রয়োগ করতে হচ্ছে। এর বাইরেও 346 রাউন্ড ব্ল্যাঙ্ক ফায়ার করতে হয়েছে। পাম্প অ্যাকশন গানের সঙ্গে ব্যবহার করা হয়েছে ইনসাস রাইফেল, বেরেটা পিস্তল, গ্রেনেডের সঙ্গে ব্যবহার করা হয়েছে মর্টার শেল। জানুয়ারি মাসে সব থেকে বেশি গুলি ও গ্রেনেডের ব্যবহার করেছে বিএসএফ। যতদিন যাচ্ছে প্রতিকূলতা ও শত্রুতা বাড়ছে দুই বাংলার সীমান্তে। মৌলবাদী ও বিজেপির যোগসাযোগে আগ্রাসন বাড়ছে বলেও স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট দিয়েছে বিএসএফ। अवैध घुसपैठ और तस्करी इस बॉर्डर की प्रमुख समस्या है, जिससे निपटने के लिए आधुनिक तकनीक में सीमा की निगरानी की जा रही है तथा सीमावर्ती लोगों का भरोसा जीतकर उनको तस्करी और घुसपैठ से होने वाले नुकसान के प्रति जागरूक भी किया जा रहा है। বারুদের গন্ধে রীতিমতো মম করছে ভারত বাংলাদেশ সীমান্ত। মূলত পশ্চিমবঙ্গের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত সবথেকে বেশি উদ্বেগের জায়গায় রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে গুলি চালিয়ে প্রতিহত করা হচ্ছে, কিন্তু যেভাবে এই পরিসংখ্যান বেড়েছে তা যথেষ্ট উদ্বেগের। এরপরেও কমছে না ফাফা আস্ফালন। বিজেপির মেজর জেনারেল বলছেন বিএসএফকে নাকি তারা ছেড়ে কথা বলবে না। আমরা আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই, যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার মেইন এজেন্ডা। এই চাঁপাইনবাবগঞ্জ, আঙ্গরপোতা, দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা। বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা। অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না, ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা যেটা বলেন কোনো ছাড় সাবেক সরকারের। ভাবা যায় বাংলাদেশ সেনার মেজরই যদি এমন কথা বলেন, তাহলে দুষ্কৃতী কট্টরপন্থীদের দুঃসাহস তো বাড়বেই। মালদার সুখদেবপুর, নদিয়ার চাপড়া থেকে উত্তর 24 পরগনার ঘোজাডাঙ্গা, দিন দিন দৌরাত্ম্য বাড়ছে মৌলবাদীদের। তাহলে কি সীমান্ত টেনশন আরও বাড়ার ইঙ্গিত? বাংলাদেশ হচ্ছে একটা ফাঁদ, যে ফাঁদে ফেলার জন্য অনেকেই প্ল্যান করছে, দেশের বাইরের শক্তিরাও আছে বলে আমার মনে হয়, এবং এই ফাঁদে ভারতবর্ষের পা দেওয়া উচিত নয়। অনেক সময় পচা শামুকে পা কেটে যায়। ওপার বাংলাতে টেনশন বাড়াবার মতন ব্যবস্থা, তার বিনিময়ে এপার বাংলাতেও টেনশন বাড়াবার মতন ব্যবস্থা। ওপারে মৌলবাদীরা তাতে উৎসাহী, এপারের মৌলবাদীরাও তাতে উৎসাহী। মৌলবাদীদের খপ্পরে বাংলাদেশ যদি খানিকটা পড়ে, ভারতেও তার প্রভাব একই রকমভাবে পড়তে থাকে, এবং এটা মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে সরিয়ে দেওয়া হবে। বাংলাদেশ থেকে এপারে ঢুকে বর্ডার এলাকায় বড় বড় ফসলের আড়ালে লুকিয়ে থাকে অনুপ্রবেশকারীরা। তাদের খুঁজে পেতে সমস্যায় পড়ে বিএসএফ। সমস্যা মেটাতে মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে চিঠি দিয়েছেন বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার, যাতে চাষিদের বোঝানো হয় সীমান্তে যাতে বড় গাছ আর না লাগান। তাতে জওয়ানদের পক্ষে নজরদারি চালাতে সুবিধা হবে। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। দেখুন, আমরা দেখেছি যে সীমান্তে বরাবর বিজিবি উস্কানি দিয়ে যাচ্ছে এবং ঠান্ডা মাথায় সামলাচ্ছে বিএসএফ, কিন্তু এবার বিএসএফ এর হুঁশিয়ারিতে রণে ভঙ্গ দিতে বাধ্য হলো বিজিবি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কড়া পদক্ষেপ, বাংকার তৈরির কাজ বন্ধ করে দিল বর্ডার গার্ড বাংলাদেশ। কোচবিহারের আঙ্গারপোতায় সীমান্তে কাঁটাতারের বেড়ার 150 গজের মধ্যে সেন্ট্রি বাংকার তৈরি করছিল বিজিবি। বিএসএফ এর নজরে আসতেই কড়া বার্তা দেওয়া হয়, কাজ বন্ধ না হলে পদক্ষেপের হুঁশিয়ারিও দেয় বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে ওই বাংকার ভেঙে দিয়ে পিছু হটে বিজেপির জওয়ানরা। এই ধরনের নির্মাণ আর করা হবে না বলেও জানিয়েছে তারা।
আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। অষ্টমবারের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সুরাহা মিলবে কি আয়করে? কর্মসংস্থানে কি দিশা দেখাবে মোদী সরকারের? আমজনতার আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ হবে? নির্মলার বাজেটে চোখ এখন দেশবাসীর। নির্মলা সীতারামন তিনি অর্থমন্ত্রকের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন। কর্মসংস্থানে কি দিশা দেখাবে মোদী সরকার? পাশাপাশি আরও প্রশ্ন থাকছে আমজনতার মনে, তাদের আশা আকাঙ্ক্ষা কি পূরণ হবে? অর্থমন্ত্রকে প্রবেশ করে গেলেন নির্মলা সীতারামন। এই মুহূর্তে সেই ছবি দেখছেন। অর্থমন্ত্রকে প্রবেশ করছেন নির্মলা সীতারামন। আজ বাজেট পেশ হবে। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। অষ্টমবারের জন্য বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ বাজেট পেশ হতে চলেছে। দিন ভর নজর থাকবে সমস্ত খবরের গুরুত্বপূর্ণ আপডেটে। বাজেটের খবরে নজর থাকবে, দেখুন TV9 বাংলা। এবার একটু ওয়েদার আপডেটে নজর রাখবো, কারণ সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতায় শুরু হয়েছে হালকা বৃষ্টি, ভোর থেকেই কুয়াশার দাপট। কথা বলবো আমাদের সহকর্মী কৌস্তব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌস্তব, আবহাওয়ার কি আপডেট রয়েছে? দেখো, গতকাল থেকেই একেবারে যে শীতের, সেই শীতের কিন্তু ইউটার্ন দেখা গেছিলো, অর্থাৎ শীত প্রায় উধাও হয়ে গেছিলো। এবং আজকে সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে দেখা গেছে আজকে ঘন কুয়াশা। এবং কলকাতাতে তো রয়েছে। এবং সকাল থেকে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। আলিপুর আবহাওয়ার তরফ থেকেও তো কিন্তু জানানো হয়েছে যে বিভিন্ন জেলায় কিন্তু এই বৃষ্টিপাত, বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। এবং সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার 21 ডিগ্রি সেলসিয়াস থাকবে। এবং মেঘলা আকাশ আজকে যেরকম রয়েছে সেরকমই কিন্তু সারাদিন মেঘলা আকাশও থাকবে। বেশ, অনেক ধন্যবাদ কৌস্তব। পরের খবরে নজর রাখবো। কুলতলির লোকালয়ে আরও একবার বাঘের আতঙ্ক। কুলতলির মইপিট, সেখানে স্থানীয় এক যুবকের বাঘ দেখার দাবি ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। আমাদের সহকর্মী অভিজ্ঞান এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, আবার কুলতলির মইপিঠে বাঘের আতঙ্ক ছড়াচ্ছে কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল সন্ধ্যায় কুলতলি ব্লকের মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামের এক যুবক অনুপম গিরি বাজার থেকে রাতে যখন বাড়িতে ফিরছিল, সেই সময় তার সামনেই একেবারে একটা বাঘকে দেখতে পায়। স্বাভাবিক কারণেই বাঘ দেখার পর ওই যুবকটি অসুস্থ হয়ে পড়ে এবং তার চিৎকারে গ্রামের লোকজন বেরিয়ে আসে। বাঘটি গ্রাম লাগোয়া যে ম্যানগ্রোভের ঝোপঝাড় জঙ্গল রয়েছে সেখানে ঢুকে যায়। রাতে সেখানে কুলতলি মইপিট এলাকার পুলিশ এবং সেই সঙ্গে সঙ্গে বন দপ্তরের কর্মীরা সেখানে যায়। যেহেতু রাতের অন্ধকারে বাঘটাকে দেখা গিয়েছে, স্বাভাবিক কারণেই লোকজন সেই এলাকায় রাত পাহারা দিয়েছে। বন দপ্তরের কর্মীরা সারা রাত সেখানে রাত দিকে পাহারা দিয়েছে, যাতে কোনোভাবে গ্রামের মধ্যে, বাড়ির মধ্যে যাতে বাঘ ঢুকে পড়তে না পারে। আর অসুস্থ হয়ে পড়া ওই যুবকটিকে কুলতলিতে হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। আচ্ছা, বেশ বেশ, অনেক ধন্যবাদ অভিজ্ঞান।